নেতৃত্বশূন্য বাংলাদেশে তারেক রহমানের খুব প্রয়োজন, আপনি কি মনে করেন? আম যখন আমি মতি ভাইয়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করতে চাই না। এই মন্তব্যটা একটু খটকা লেগেছে আমার কাছে। আ তিনি মন্তব্য করতেই পারেন যে, বাংলাদেশে এই মুহূর্তে কি দরকার? বাংলাদেশ নেতৃত্ব শূন্য অনেক কিছু বলতে পারেন। আমি মতি ভাইকে জ্ঞান দিয়ে বা পরামর্শ দিয়ে ধৃষ্টতা দেখানোর সাহস আমার নেই বা আমি দেখাতেও চাই না। সিনিয়র মোস্ট জার্নালিস্ট অনেক, অনেক জ্ঞানী মানুষ নিঃসন্দেহে। না, কিন্তু তার এই কিন্তু কথার মধ্যে কিন্তু এই আপনার কোনো কথা সন্দেহ আছে কিনা না, বা আমি কোনো? বলছি তার বলার স্টাইলটা আমার ভালো লাগেনি। যেমন শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতে হাত কচলানো দেখেছি আমরা সাংবাদিকদের, হ্যাঁ? আমাদের মাথা হেঁট হয়ে এসেছে লজ্জায়, অয়েলিং করা। যদি মতি ভাইয়ের এই বক্তব্য সঠিক হয়ে থাকে, যেভাবে তিনি অ্যাপ্রোচ করেছেন, তাহলে শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতেও যে সাংবাদিকরা গিয়ে যে ধরনের কথা বলতেন, তাহলে ওইগুলোও ঠিক ছিল। আমি শুধু এটুকু বললাম, আর কিছু বললাম না। আমি মতি ভাইয়ের প্রসঙ্গ বাদ দিয়েই বলি। সেটা হচ্ছে তারেক রহমানের ফিরে আসাটা তার দলের জন্য যেমন প্রয়োজন ছিল, আর নিঃসন্দেহে এটুকু তো আমরা অস্বীকার করতে পারি না যে বাংলাদেশে বিএনপি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। আওয়ামী লীগ এবং বিএনপি। আপনি আওয়ামী লীগকে যতই মাইনাস করেন, যতই নিষিদ্ধ করে থাকেন, তারপরেও তো আওয়ামী লীগ। সো এই জায়গায় বিএনপির যে নেতৃত্ব শূন্যতা ছিল, তার মানে বাংলাদেশের যে ভোটার তার প্রায় 1/3 তাদের নেতৃত্ব শূন্যতা ছিল। বিএনপির যে 1/3 ভোটার আছে 35% বা তার আশেপাশে যা আছে। তো অবশ্যই তারেক রহমানের প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল। কিন্তু আমি যখন কথা বলব বিশেষ কাউকে নিয়ে, আমি যখন জার্নালিস্ট হিসেবে কথা বলব, তখন তো আমি আ একজনকে খুব ভূয়সী প্রশংসা করছি। তার মানে কি হলো? আমি তো আ আমার পরিচয়টা একটু অন্যভাবে মানুষ ট্রিট করতেই পারে। সে প্রসঙ্গ যাক। তারেক রহমানের ফিরে আসাটা নিয়ে মানে কেন ফিরছে না এটা নিয়ে অনেক বিতর্ক ছিল। শেষমেশ ফিরছে, এটাই স্বস্তির সংবাদ। এটা স্বস্তির সংবাদ। কিন্তু মারুফ ভাই যে কথাগুলো বললেন যে ভারতের সাথে যদি কোনো ধরনের সমঝোতা হয়ে থাকে, দেখুন আমি সবসময় বলি আপনি আমাকে হতাশবাদী বলতে পারেন, নিরাশবাদী বলতে পারেন, যাই বলেন না কেন, বাংলাদেশের নির্বাচনে বা মানে মানুষের ভাগ্য আর মানুষের হাতে নেই। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হয় না। এগুলো স্রেফ নির্বাচন হয়তো প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন এই নির্বাচনগুলো কিভাবে হয়, কারা মেকানিজম করছে, কারা নানান ধরনের প্লট নির্মাণ করছে, এগুলো আমাদের জানা আছে। এবং হয়তো এবারে নির্বাচনে কি তাই মনে করেন যে যেহেতু প্রধান আমি উপদেষ্টা এখনো নিজে বলেছেন পর্যন্ত বিশ্বাস করি ঐতিহাসিক নির্বাচন আমি হবে? কিসের ঐতিহাসিক নির্বাচন? কি বলছেন আপনি? প্রধান উপদেষ্টা বলেছেন। প্রধান উপদেষ্টা তো বলছেন অনেক কথা যে আমরা সভ্যতা থেকে মানে কি অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি। অসভ্যতা মানে এটা সভ্যতা? যে উনি যে বলছেন যে আমরা একটা আলোর জগতে প্রবেশ করেছি। যেখানে সেখানে যত্র মানুষকে হত্যা করা দীপু দাসের মতো একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তাকে পিটিয়ে, হত্যা করে, ঝুলিয়ে তারপরে আবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নুরা পাগলা আ বা রাজবাড়ির গোয়ালন্দে তার লাশ কবর থেকে তুলে নিয়ে এসে পুড়ানো হয়। এটা সভ্যতা? হাদির মতো একজন মানুষকে গুলি করে হত্যা করা হলো, তার পরিচয় বের করতে পারছে না কারা হত্যাকারী। এটা সভ্যতা? এটা আইনের শাসন? উনি তো কথায়, কথায় এক কথা বলেছে, আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি, আমরা অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি। ইতিহাস নির্মাণকারী নির্বাচন হবে। একটা যখনই কোনো বক্তব্য দেখবেন তার শুনবেন, আমরা ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ইতিহাস, ইতিহাস, ইতিহাস। কিসের ইতিহাস? উনি কি ইতিহাসে কি করেছেন? কি করেছেন পজিটিভলি আমাকে বলেন। যাই হোক সে প্রসঙ্গ বাদ দিলাম। মানুষ সাহেব যেটা বলছেন, মানুষ সাহেবরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে না কেন? ভারতের আধিপত্যবাদ আমিও চাই না। কোনো অবস্থাতেই চাই না। এককভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল, অবশ্যই তার বিরোধিতা করেছি। রেকর্ড আছে। অলরেডি রেকর্ডেড। কিন্তু যখন আমি যেমন ভারত তার আধিপত্য বজায় রাখুক এটি আমি চাই না। পাকিস্তান তার আধিপত্য বজায় রাখুক আমি সেটিও চাই না। কোনো অবস্থাতেই চাই না। আজকে দেশের ইতিহাস নিয়ে, আজকে দেশের উন্নয়নকে যেভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, অস্ত্রের ঝনঝনানি, কারা এর পেছনে খেলছে? তাদের বিরুদ্ধে কোনো কথা বলা হয় না কেন? যেভাবে আজকে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ তো কয়দিন আগেও জামাতের বিরোধিতা করেছে, তুমুল বিরোধিতা করেছে। আজকে কেন জামাতের সাথে জোট করছে?
এইগুলো আমাদের কাছে স্বাভাবিক। আমি এটা খুব প্রশ্নবিদ্ধ করছি না, উনি বলেছেন বিধায় আমি বলছি। জি, উনি ধন্যবাদ। এবং আমি একটু এবং বিরতিতে এই যাব। এবং ইসলামী আন্দোলন তো আওয়ামী লীগ থেকে আসন চেয়েছিল, নির্বাচন করতে চেয়েছিল। আমি দায়িত্ব নিয়ে না বলছি, না 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 আমি দায়িত্ব নিয়ে কোথাও প্রমাণ করেন ইসলামের রাজনীতি ছেড়ে দেবে। আপনার আপনার আসন চেয়েছি আপনার চেয়ারম্যান, কোনোদিন না। আপনার চেয়ারম্যান তো বরিশাল থেকে নির্বাচন করবেন নাকি? না আমার চেয়ারম্যান কোথায়? ইলেকশনই করবেন না। না না, করতে চেয়েছিলেন তো এর আগে না, ফজল কবির আমার সাহেব। ভাই আমার দলে আমি ইলেকশনই করেন করতে না। চেয়েছিলেন না, কিনা এর আগে? চান করতে নাই। চাননি? আপনি আচ্ছা, ভাই, আমাকে ভাই, আমাকে ভাই, কয়েক মিনিট সময় দিলে ভাই, আমি সব ডকুমেন্টস বের ভাই, করে দিতে ভাই, পারবো। আপনারা আচ্ছা, আপনি ভাই, বলতে পারেন। একটু আপনারা জি। সিনিয়র সাংবাদিক, তো এই জায়গাগুলো মনে হয় একটু ক্লিয়ার থাকা উচিত, প্রোপাগান্ডা না হওয়া উচিত। আমরা আসন চাইছি, এটা যদি প্রমাণ করতে পারেন ভাই, সারা জীবন ইসলামী আন্দোলন আজকের থেকেও রাজনীতি অফ করে দেবে। এবং আওয়ামী লীগের সময় শুধু আসন চাওয়া কেন, আওয়ামী লীগের সময় আমরা এক কাপ চা খাইছি কারোর থেকে, আওয়ামী লীগের থেকে সুবিধা নেওয়ার জন্য, সেটা মনে করে রাজনীতি ছেড়ে দেবো ভাই। সুবিধা শুনুন, এখন অনেকে আমরা আপনি রাজনৈতিক জামাতের বিরোধিতা করেছেন? করেছেন তো? অন্য লাভ অন্য লাভ না, করেছেন তো। দুটো মিলেন না। আমি বলছি রাজনীতির স্বার্থে, ভাই, মিলেন রাজনীতির না। স্বার্থে। আবার আওয়ামী লীগের পক্ষে ছিলেন তো? না ছিলাম না, মিলেন না ভাই, এখন আপনি এটা বলতে পারেন। মিলেন না। আচ্ছা ঠিক আছে, আমি তর্কের ক্ষেত্রে আমি ওটা বাদ দিলাম। ওইটাই বাস্তবতা। আচ্ছা, ওটা বাদ দিলাম। না ভাই, কিন্তু please, জামাতের ভাই। বিরোধিতা করেছেন তো? ওটা আমার তো অস্বীকার করছেন, সেটা আচ্ছা, আমি আমি সেটাই বলছি, আমি সেটাই বলছি জবাব যে দিব যে, কিন্তু দুটো এক জিনিস না, জামাতের বিরোধিতা করা এক জিনিস, আবার সে জামাতের সাথে জোট বেঁধেছেন। সেটা ব্যাখ্যা করি, আমার অস্বীকার করছি না, কিন্তু আওয়ামী লীগের থেকে পক্ষ নিয়েছি এটা কোনোদিনও না ভাই। জি, হয়তো তাই। ধন্যবাদ। আমি একটু বিরতিতে ওইটাই। যাই, মঞ্জুর পান্না। বিরতির পর আমরা আবার আলোচনায় আসবো। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। উনি যে কথাটা বলেছেন সেটি কতটা নৈতিকতাপূর্ণ? আপনি যুদ্ধাপরাধীদের নিয়ে আপনি সরকার গঠন করবেন বা পিছন থেকে সরকার পরিচালনার সুযোগ দিবেন, আপনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন না, আপনি যাদেরকে ফ্যাসিবাদ বলছেন তাদের বিচার করবেন। আমার প্রশ্ন হচ্ছে, গুরুত্বপূর্ণ কোনটা? আমাদের ইতিহাসে মীমাংসাটা কোথায় আসতে হবে? অবশ্যই যদি বিচার করতে হয় সবার করতে হবে। আপনি সব যুদ্ধাপরাধের সম্বন্ধে কিছু বলছেন না, আপনি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন, আপনি এক ফ্যাসিবাদ বলে এই ধরনের কথা তুলছেন, আর বিচারের কথা বলছেন যে বিচার না করে। যুদ্ধাপরাধের বিচার কি আবার হবে? হয়েছে তো মনে হয় একবার। ওই সবার বিচার তো হয়নি, টোকেন বিচার হয়েছে, টোকেন বিচার হয়েছে। যুদ্ধাপরাধ কি এই ৬-৭ জন করেছিল যে ৬-৭ জন ফাঁসি হয়েছে? একজন তো বেরিয়ে গেলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আদালতের মানে কি বলে রিভিউ পিটিশনের মাধ্যমে বেরিয়ে গেলেন। আমি সে বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে মীমাংসা তো হয়নি, হয়েছে। এখন আপনি ৭১-এর যাদের দায় রয়েছে সেই বিষয়ে কোনো কথা বলছেন না। আপনি গণহত্যার কথা বলছেন, আর যে গণহত্যার কথা বলা হচ্ছে, শুনেন, মানুষ তো নিহত হয়েছে, এটা সত্য কথা, এ তো অস্বীকার করা কিছু নেই। এবং সেখানে আমাদের সবার সমর্থন ছিল, সমর্থনে হয়তো হাতে গোনা কিছু মানুষ বাদে, এই আন্দোলনের প্রতি। এই আন্দোলনের পেছনে কি প্লট নির্মাণ করা ছিল কি না ছিল এগুলো অন্য কথা, এগুলো কথা বলতে গেলে আর অনেক সময় লাগবে। বাস্তবতা হচ্ছে যে বিচারগুলো হচ্ছে, কতজন হত্যাকাণ্ডের বিচার হচ্ছে? ১৪০০ মানুষের। এই ১৪০০ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিনা জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের যেই তথ্য, তারা কি বলেছিল ১৫ই আগস্ট পর্যন্ত? ১৫ই আগস্ট পর্যন্ত নিশ্চয় আওয়ামী লীগ হত্যা করেনি, সরকার প্রদত্ত প্রজ্ঞাপনের ৮৩২ জন নিহত হয়েছেন। এখন সে ১৪০০ জন আপনি ঢুকিয়ে দিচ্ছেন ৫ই আগস্ট আগ পর্যন্ত। এক নম্বর, কোথায় মানে ম্যাটিকুলার ডিজাইনগুলো কোথায় হচ্ছে? দ্বিতীয়ত হচ্ছে যে বিচারটা করছেন, বিচার তো আমরা সবাই চাই। এমন একজন মানুষ খুব বুক ফুলিয়ে বলতে পারবে যে আমি বিচার চাই না? বিচার অবশ্যই চাই, কিন্তু কোন প্রক্রিয়া বিচার করছেন? এই বিচারের মানদণ্ড নিয়ে তো এটা আমার কথা নয়, এটা তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইভেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল, তারাও আপত্তি তুলেছে। আচ্ছা, টিউলিপের বিরুদ্ধে প্লট দুর্নীতির রায় হলো, হ্যাঁ, তার বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ড। প্রভাব বিস্তার করেছেন। আচ্ছা, কি প্রভাব বিস্তার করেছেন? তার কোনো ডকুমেন্ট শো করে গেছে? কিছু হাজির করা হয়েছে? শুধু বলেছে প্রভাব। প্রাইম মিনিস্টারের উপরে প্রভাব বিস্তার টিউলিপ কিভাবে করে? সে তো তার বোনের মেয়ে। আমি এখানে বুঝলাম না কিছু, এবং সেটি নিয়ে আমি তো একেবারেই অজ্ঞ মানুষ। যারা আপত্তিগুলো তুলছেন, ৭ জন আইনজীবী, বিশ্ববিখ্যাত ৭ জন আইনজীবী টিউলিপের পক্ষে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে তারা একটা চিঠি দিল
যে প্রক্রিয়া বিচার হচ্ছে সেটি সুষ্ঠু নয়, তাকে ফেস করার সুযোগ দেওয়া হোক। এখন আপনি থাকেন এইখানে, আপনার নামে চিঠি দিলাম, সে আপনার গ্রামের বাড়ি ময়মনসিংহে অথবা খুলনাতে, হ্যাঁ, টিউলিপ কোথায় থাকে এটা তো সারা দুনিয়ার মানুষ জানে, যারা খোঁজখবর রাখে। আমি তো চিঠিগুলো ওই ঠিকানায় দেবো। আচ্ছা, প্রভাব বিস্তার কীভাবে করে এগুলো সব বাদ দিলাম। আমি এই কথাগুলো এ কারণে বলছি, যে শহীদদের কথা বলা হচ্ছে, সেই শহীদদের আত্মাই তো শান্তি পাবে না। কি বৈষম্যমূলক, মানে বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণের জন্য এই আন্দোলন হয়েছিল, হ্যাঁ, পরবর্তীতে এসে কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখান থেকে এক দফা আন্দোলন। সেই মানুষগুলো কি আত্মার শান্তি পাবে? সেই মানুষের পরিবার স্বজনেরা কি মানে তারা কি শান্তি পাবে এই ধরনের বিচার? হুম। যদি মানে এই বিচার প্রক্রিয়ায় কোনো ফাঁক ফোকর থেকে থাকে বা বিশেষ উদ্দেশ্যে যদি এই বিচার করা হয়ে থাকে, তাহলে কি আপনার সেই মূল স্পিরিটটাকে ধরে রাখা গেল? না, মঞ্জুর আলম অতএব পান্না অতএব শহীদ আমি 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 পরিবার- একটা আমি একটা একটা কথা দিয়ে শেষ করি, আমি আপনার কথা প্রশ্নে আসছি। আজকে ৭১কে যেভাবে যেভাবে নোংরা ভাষায় ট্রিট করা হচ্ছে, কই শফিক সাহেব তো তাদের নিয়ে একটা কথা বলেননি? হ্যাঁ, বিজয় দিবসকে কি স্ল্যাং ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করা হচ্ছে? ৭১-এর প্রজন্ম দুর্নীতিগ্রস্ত, ৭১-এর প্রজন্ম মিথ্যা কথা বলে, মিথ্যুক ইত্যাদি ইত্যাদি, এই কাজী ইব্রাহিম নামক কেউ কে সব কথা বলছে। বাংলাদেশের বুকে থেকে তো তারা কথা বলছে, তাদের বিরুদ্ধে একটা কথা বলেছে শফিকুল আলম। আমি বলছি, বলতে তো হবে সবটাই। তার মানে কি, আপনি যে কোনো একটা সাইড নিয়ে রয়েছেন। অতএব এই সরকার তো নিজেই দলীয় সরকার, এটা তো কোনো অন্তর্বর্তী বা নির্দলীয় সরকার বলতে আমরা যা বুঝি সে তো নয়। শফিকুল আলমটা বলবেই, এতে অবাক হওয়ার কিছু নেই। আপনি জি মানে যে প্রেস সচিব যে কথাটা বলেছেন যে এটা নৈতিকতা না, নৈতিকতার প্রশ্ন তুলেছেন আর কি, জরিপের বিষয়টা তারা বলতেই পারে। আচ্ছা, নৈতিকতা জি। বিষয় হচ্ছে, আমি নিজে প্রথম আলোর এই জরিপটা সম্বন্ধে নিজেই কনফিউজড অবস্থায় আছি। সম্ভবত ১৩৪৫ জনের উপর জরিপটা করা হয়েছে। দেখুন, আল মামুন বলছিলেন যে প্রথমে এই যে আমাদের সংস্কৃতি যেটা, আমি তাকে মিন করে কিছু বলছি না। এখন আমি যে কথাগুলো বলছি না, আমাকে আপনি লাগিয়ে দেবেন আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর। এর আগে বিএনপি জামাতে, মানে আওয়ামী লীগের সময় আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানানো হয়েছিল এবং অনেক ধরনের খেসারত আমাদেরকে দিতে হয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি, সরাসরি এইভাবে কাউকে ট্যাগ দিয়ে দেওয়া ঠিক নয়। বরং প্রথম আলোর সামনে যে কাজটা হলো, আল মামুন বলছিলেন যে ঘেরাও করা হলো, উনি হয়তো একটু পজিটিভ হিসেবে দেখছেন। মোটেই আমি পজিটিভ হিসেবে দেখি না। দেখুন, আওয়ামী লীগের সময় কথা বলা যায়নি, সত্য কথা। আওয়ামী লীগের সময় অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে, সত্য কথা। এখন কি তার চেয়ে কম হচ্ছে না বেশি হচ্ছে? আমি তো বলবো ১৫ বছরের তুলনায় এই ১৫ বছরে আরো বেশি হয়েছে। আওয়ামী লীগের সময় সব ছিল, মপতন্ত্র তো ছিল না, হয়তো দুই একটা কোথাও কোথাও ঘটেছে, কিন্তু এটা এখন স্টাবলিশড হয়ে পড়েছে। আপনি প্রথম আলোর সামনে জিয়াফত করেন কিভাবে, এবং সেখানে তাদের কাউকে আটক করা হয় না, এই এক্সাম্পল তো কখনো ছিল না। জি। ইতিহাস বদলে যাচ্ছে। দেখুন, ১৭ বছর ১৮ বছরের জামাত সম্পর্কে নতুন করে বয়ান দেওয়া হয়নি, হয়তো বয়ানটা বেশি হয়েছে, চর্বিতে চর্বণ হয়েছে, এটা হতে পারে। এই যে তথ্যগুলো, এই তথ্য তো আমরা তো আর কেউ ৭১-এর প্রজন্ম না, আমাদের ৭১-এর পরে আমাদের জন্ম। হ্যাঁ, বিষয় হচ্ছে যে তার জন্য তো ইতিহাস রয়েছে। এখন জামাত, আমি ধরে নিলাম জামাত যুদ্ধাপরাধী নয়, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে নাকি? আমরা যে ধরনের রায় শুনলাম ২১শে আগস্ট গ্রেনেড হামলা, যে রায় দেওয়া হলো, অনেকে মন্তব্য করছিলেন যে মনে হচ্ছিল পৃথিবীর বুকে ২১শে আগস্ট নামে কোনো হত্যাকাণ্ডই ঘটেনি। মনে হচ্ছিল যেভাবে আর কয়েকটি বিষয়, আচ্ছা ১০ টাকা অস্ত্র মামলায় যখন বিচার রায় হলো এই সরকার আমলে, অনেকে মন্তব্য করছেন তার মানে কি ১০ টাকা অস্ত্রটা আসলো কোত্থেকে, তার মানে ১০ টাকা অস্ত্র বাংলাদেশের বুকে আসেনি। তা আমার কাছে তো মনে হয় যুদ্ধাপরাধ বলে কিছু ঘটেনি পৃথিবীতে বা বাংলাদেশের বুকে। যদি ঘটে থাকতো তাহলে সেটা নিয়ে আসতো। আমি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে, আমি যেটা বলছিলাম যে জামাত কোনো প্রকার মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ করেনি, হয়েছে তো। আর যদি হয়ে থাকে তার বিচারটা কোথায়? আওয়ামী লীগ করেছে কয়েকটা টোকেন বিচার, কই এই সরকার এত এত বড় বড় ঘটনা ঘটাচ্ছে, এত এত বড় বড় কাজ নিচ্ছে, সেই বিষয়টাই মীমাংসা করেনি কেন? আওয়ামী লীগের মানে ফ্যাসিবাদ নাম দিয়ে আগে সেটিকে সম্পূর্ণ পলিটিক্যালি সব কিছু হচ্ছে। আওয়ামী লীগ যেমন একা নির্বাচন করতে চেয়েছে, বিএনপিকে বাদ দিয়ে বা অন্য দলকে বাদ দিয়ে একা একা নির্বাচন করেছে, দিনে ভোট রাতে হয়েছে। এখন তার চেয়ে কি বাইরে কিছু? সেম। আওয়ামী লীগ মনে করেছে বিএনপি বা জামাতকে বাদ দিয়ে সে কৌশলে নির্বাচন করে ক্ষমতা থাকবে, তাও তো সে কৌশল করেছে। আর এখন তো আপনি পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছেন।
আল মামুন সাহেব যে বললেন যে যেখানে সবাই সম্মতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে, কে? শুধুমাত্র এনসিপি দাবি তুলেছিল, জামাতও কিন্তু দাবি তোলেনি। জামাত বলছে জনগণ রায় দেবে। বিএনপি সরাসরি প্রথম দিকে বলেছিল যে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে নই। যখন এটি নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো তখন বিএনপি মুখ রক্ষার্থে, ওই যে ভোটের রাজনীতি, পরে এসে বললো আমরা সাধুঘাত জানাই। বিএনপি তো তারা বলেছে তারা লিখিত দিয়েছিলেন আগে, এটা বলেছে এটা পরে। পরবর্তীতে বলছে, তার আগে তো অলরেডি রেকর্ডেড হ্যাঁ, মিডিয়াতে। এর আগে চাইনি তারা। চাইনি, নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করতে চায় না, এরকম কথা বলে আসছিল। আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করেন। যদিও আমি কোনো দল পৃথিবীতে, এক নাৎসি ছাড়া পৃথিবীতে আর কোনো দলকে নিষিদ্ধ করা হয়নি। হয়ে থাকলেও আমার জানা নেই, হয়তো কোথাও কোথাও হয়েছে, আমার জানা নেই। এখন বাস্তবতা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের বিচার করবেন, করেন। আপনি আওয়ামী লীগ যারা দুর্নীতি করেছে বা এই যে 5 আগস্ট অভ্যুত্থানের আগে এই আন্দোলনের সঙ্গে মধ্যে যারা নিহত হয়েছেন, তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করবেন, ঠিক আছে। আপনি গড়ে সবাইকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মবের মধ্যে ফেলছেন, আপনি গড়ের আওয়ামী লীগকে ট্যাগ দিয়ে সব যাকে তাকে গ্রেপ্তার করছেন, আপনি পুরো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিচ্ছেন। আওয়ামী লীগ যে 4 কোটি ভোটার বা তারও বেশি, সেই মানুষগুলো যাবে কোথায়? এখন বলছেন আপনি, মানে পরতে হিপোক্রেসি। আপনি প্রথমে বললেন যে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারবে। আমি সরকারের কথা বলছি, সরকার দায়িত্বশীল যারা ব্যক্তি। আরে আওয়ামী লীগ তো পরিচয় দিতে গেলেই আপনি তো তাকে অ্যারেস্ট করছেন, তাহলে ভোট দেবে কি? ভোট দিতে যাবে কিভাবে? আর আওয়ামী লীগের ভোটার মানে প্রার্থী তো নেই। এখন আবার বলছেন ক্লিন ইমেজের যারা প্রার্থী তারা দাঁড়াতে পারবেন। কোন মার্কায় দাঁড়াবেন? মানে এই যে স্ববিরোধী কথাবার্তা। এখন মূল জায়গাটা আসি, আপনি জামাত সম্পর্কে বলছিলেন, এই বয়ানগুলো নতুন কিছু নয়। হয়তো কখনো এখন আপনি শুনছেন না 71 সম্বন্ধে কি জঘন্য উচ্চারণ করা হচ্ছে, এখন কোনো প্রতিবাদ আছে? কোনো প্রতিবাদ? আপনি মিস্টার শফিকের কথা নিয়ে আসছেন, মিস্টার শফিক কি সেই বিষয় নিয়ে কোনো, ওনার দরদ উতলে উঠছে 5 আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গণহত্যা হয়েছে সেসব বিষয়ে? আর 71কে নিয়ে যেভাবে নোংরামি চলছে দেশের ভেতরে এবং বাইরে, সেই সম্পর্কে সরকারের কোনো ধরনের টু শব্দটি নেই কেন? তার মানে তো আমরা বুঝতে পারি এটা কাদের দ্বারা নিয়ন্ত্রিত সরকার আর কাদের বিপক্ষের সরকার। সো এগুলো আমার মনে হয় এগুলো নিয়ে কথা বলা, আমি একজন সংবাদকর্মী হিসেবে মনে করি যে সময়ের অপচয়। যা হচ্ছে আমরা জানি কি হচ্ছে, কোন দিকে যাবে। আর আপনি একটা দলের বিচার না করে আপনি আমার বিচার না করে আপনি রায় দিয়ে দিবেন, ধরে নিলাম আমি অপরাধী, আপনি বিচার করবেন না, বিচার না করে রায় দিয়ে দিবেন। এবং যে বিচারের মুখোমুখি হয় তার তো জামিনেরও অধিকার আছে। তা আওয়ামী লীগ তো জামিনও পায়নি, আপনি একবারে নিষিদ্ধ করে দিচ্ছেন, একবারে ফাঁসির রায় দিয়ে দিচ্ছেন। আপনি বলছিলেন যে আসলে কেউ মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানকে নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, তারা বিভিন্ন তথ্য দিচ্ছেন, বই খুলে দিচ্ছেন। আসলে এই কি ইতিহাসকে বিকৃত করছে? আপনি বিভিন্ন জন, আমি বিভিন্ন টক শোতে দেখছি। না, আমি আমার প্রশ্নটা শেষ করি। ইতিহাস কি আসলে কেউ বিকৃত করবার চেষ্টা করছে নাকি আগে কোনো সময় বিকৃত করা হয়েছিল? বিকৃত হয়েছেই, ইতিহাসে বিকৃত তো এই নতুন কিছু না, বিকৃত হয়েছে। তাহলে এই প্রশ্ন উঠছে কেন বারবার? আওয়ামী লীগ খণ্ডিত করেছে ইতিহাস, এর আগের সরকারগুলো বিকৃত করেছে, এখন আবার বিকৃত হচ্ছে। আর আওয়ামী লীগ খণ্ডিত করেছে ইতিহাসের নির্ভেজাল তথ্য, কেউ সেভাবে উন্মোচন করতে পারেনি বা করেনি। ইতিহাস নিয়ে সবাই খেলেছে, কিন্তু এরকম জঘন্য নোংরা। কালকে তো আমি শুনবো গোলাম আজম স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। যদি আপনি শোনেন যে গোলাম আজম স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, তো অবাক হওয়ার কিছু থাকবে না। যেমন বলা হচ্ছে জামাত যুদ্ধাপদের সঙ্গে সংগঠিত নয়। আরে ভাই, ইসলামী ছাত্র সংঘের নেতৃত্বে কারা ছিল, কারা আলবদর গঠন করেছিল? এগুলো আমি বললাম না চর্বিতে চর্ব নেই এখানে। আপনার এখানে রাতের পর রাত, দিনের পর দিন এইসব তর্ক করে সময় কাটিয়ে দেওয়া যাবে। আওয়ামী লীগ যদি বলে যে ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাদেরকে হত্যা করা হচ্ছে, এই বায়বীয় কথা বলে তো লাভ নেই। তবে হ্যাঁ, আওয়ামী লীগ নির্বাচন প্রতিহত করবে, প্রতিহত করার জন্য একটা, বা প্রতিহত মানে কি, বানচাল, এই শব্দ ঠিক আছে। মানে এই কথাগুলো সজীব ওয়াজেদ জয় তিনি নিজে বলেছেন রয়টার্সকে, যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগ সেই নির্বাচন প্রতিহত করবে। এটা হচ্ছে বাস্তবতা। এর বাইরে আর কি গুপ্ত হত্যা কি আর কি আছে আমি জানি না। তবে আমি একটু বলি, না, আজকে আবার কালকে তফসিল ঘোষণা হচ্ছে। আওয়ামী লীগ হচ্ছে এটা বলতে পারেন না, হতে পারে, হ্যাঁ হতে পারে। সেক্ষেত্রে তো আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, আওয়ামী লীগ ছাড়াই তো নির্বাচন হতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো এখন দেখাই যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে যাচ্ছে।
আল মামুন মানে যেটা এই বিষয়টাই কি দেখছেন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ছাড়া যে দেশটা বলা হয় যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ ছাড়া শুনেন, সেই এটা নির্বাচন এই কিভাবে নির্বাচনে এই আন্দোলনে 5 আগস্টের আন্দোলনে বা অভ্যুত্থানে আওয়ামী লীগের অসংখ্য পরিবারের সদস্য ছিল এই আন্দোলনে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল। সাধারণ মানুষের ইনভলভমেন্ট না থাকলে তো এই আন্দোলন সফল হতো না, প্রশ্নে উঠতো না। গুটি কয়েক ছাত্রের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হবে, মানে সফল হবে, প্রশ্নে উঠতো না। সাধারণ মানুষ কেন নেমে এসেছিল? ক্ষোভ ছিল, বঞ্চনা ছিল। কিসের থেকে ক্ষোভ ছিল? ভোট দিতে পারছে না, দুর্নীতি রয়েছে, স্বজনপ্রীতি রয়েছে, লুটপাট রয়েছে, চাঁদাবাজি রয়েছে। আমি যদি বলি যে এই আন্দোলন বা এই অভ্যুত্থান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, করেছে, সাধারণ মানুষ প্রতারিত হয়েছে, আপনি কি আমাকে চ্যালেঞ্জ করতে পারবেন? আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে উঠতে 15.5 বছর লেগেছে, আর বর্তমান সরকারকে তো অনেকে ফ্যাসিবাদ বলছে 15.5 মাসের মধ্যে। 15.5 মাস তো ইম্পর্টেন্ট গুণে 1 মাসের মধ্যেই চাঁদাবাজি, দুর্নীতি, মব, যে মবের কথা বলছিলেন আল মামুন, যে প্রথম দিকে হয়েছে, এসব বয়ান কিন্তু সরকারের যা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে প্রথমে তো মব স্বীকার করতে চায়নি। ওগুলো মব নয়, ওগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব নিজে বলেছে এগুলো মব নয়, এগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ। আবার তিনি আবার পরবর্তীতে বলছেন মব নিয়ন্ত্রণে এসেছে। তাহলে আগেরটা কি বলেছিলেন? আগেরটা যে বললেন ক্ষোভের বহিঃপ্রকাশ, মব না, আবার তিনি নিজে মুখে সেটা স্বীকার করে বলছেন নিয়ন্ত্রণে এসেছে। মানে আল মামুন সেই ধরনের কথা বলছেন আমি জানি না। আমি অ্যারেস্ট হয়েছিলাম এই 3.5 মাস আগে। আগস্টে। হ্যাঁ, আল মামুন যে বললো কমে এসেছে, হ্যাঁ হয়তো কমে এসেছে, আগের মতো হচ্ছে না। তো আগস্টে হলে কয় মাস পরে এটা? 1 বছর পরে। 1 বছর পরে কি মব কমেছিল? আমি নিজে ফোন দিয়েছিলাম পুলিশকে, মুক্তিযুদ্ধ হয়েছিল, ওখানে তো আওয়ামী লীগের কোনো ইনভলভমেন্ট ছিল না। আর আপনি যদি বলেন যে 71 মঞ্চে রয়ের ইনভলভমেন্ট রয়েছে, রয়ের ইয়ে রয়েছে, কি বলে এটা মানে অর্থায়ন রয়েছে, টাকা দিচ্ছে, ভারত থেকে নিয়ন্ত্রিত, ওই যে বায়ু বিয়ে কথাবার্তা বলে তো লাভ নেই। যেটা এখান পান্নাত্য ছিলেন এই আন্দোলনে যারা আটক ছিলেন তাদের পক্ষে তিনি রিড করেছিলেন। যেটা এখান পান্নাত্য কখনো আওয়ামী লীগ করেনি। তার ডাকে যে একটা আলোচনা সভা হওয়ার কথা ছিল সেখানে মব ক্রিয়েট করা হলো। উনি তো জাননি ওখানে। উনি জানেন উনি অসুস্থ, উনি দেরিতে গেছেন এবং তার গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে। উনি সেটা স্টেটমেন্ট দিয়েছেন। আচ্ছা, বিষয় হচ্ছে কি, এইগুলো আসলে পক্ষ বিপক্ষ নিয়ে কথা বললে আমরা এর থেকে বেরোতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে উপায়টা যা কি? চেয়েছিল, উপায়টা কি? যা ছিল, এই যে উপায় হচ্ছে এটাই, অবশ্যই একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ আমলে একা, আচ্ছা বিএনপিকে 5টা সিট দিয়েছিল 2018-তে, এটা বিশ্বাসযোগ্য? আপনি বলেন বিএনপি 5টা সিট পায়? আওয়ামী লীগ দিয়েছিল দয়া করে। হ্যাঁ, কি দয়া? তাতে কি হয়েছে? তাতে হয়েছে গণবিস্ফোরণ জেগেছে না? মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণটা আমরা দেখেছি না? যদিও তার পিছনে অনেক ধরনের প্লট নির্মাণ করা ছিল, এখন তো অনেক কিছুই বেরোচ্ছে, তথ্য প্রমাণ সহ বেরোচ্ছে। আপনার কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেফ্রি, সম্ভবত নামটা যদি ভুল না করে থাকি, তিনি বলেছেন। এবং এটি এটি এই যে এনসিপির যিনি অভিভাবক অনেকটা, ফরহাদ মাজার, তিনিও বলছেন যে আমেরিকা প্লট নির্মাণ করা ছিল। কি পরিমাণ টাকা বিনিয়োগ হয়েছে? হয়েছে তো, ম্যাটিকুলাস ডিজাইন তো ছিল। মানে আপনি 5 আগস্ট মানে জুলাই আগস্টের অভ্যুত্থানের কথা হ্যাঁ, বলছেন। ম্যাটিকুলাস ডিজাইন তো ছিল, কিন্তু সাধারণ মানুষ ইনভলভমেন্ট ছিল, সাধারণ মানুষ জানতো না, বুঝতো না। আমরাই বুঝতে পারি যে পেছনে এই ধরনের প্লট করা আছে। একটু একটু আমি জি, 30টা শেষ- সেকেন্ড যদি 30টা শেষ সেকেন্ড করেন, এখন আমি বিষয় হচ্ছে যে কোন বিষয়, আচ্ছা একটু ভুল ব্যাখ্যা সম্ভবত এখানে দাঁড় করানো হয়েছে। আল মামুন নিশ্চয়ই একজন ভালো আইনজীবী। উনি যেই যেই আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কথা বলেছেন, সেই আইনের কোনো এক ধারায় বলা আছে যে নিষিদ্ধ সত্তাকে যারা প্রমোট করবে তারাও এক ধরনের অপরাধ করছে। আমার মনে হয় এটা উনি কোন আঙ্গিকে বলেছেন আমি ঠিক জানি না। সরকার পক্ষ থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল যে এই সমালোচনাটা, মানে এই প্রমোট করা না করা বা আওয়ামী লীগের নাম উচ্চারণ করা না করা, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? শুধু আওয়ামী লীগের লোকজন যারা ফেসবুকিং করে অথবা আলোচনা করে এই ধরনের কিছু, নাকি সবাই? তখন একটা ইয়ে হলো যে না, মিডিয়া ছাড়া গণমাধ্যম বা সাংবাদিকরা যে কথা না বলে, সেক্ষেত্রে যে জরিপটি হয়েছে এক্ষেত্রে কিন্তু নিশ্চয়ই কোনো ধরনের আইন নিষিদ্ধ করা হয়নি যে আওয়ামী লীগের নাম যদি চলে আসে। জি। এটি আমার সংশোধনের প্রয়োজন ছিল। জি। তো এগুলো আসলে বিব্রতকর এবং আমাদের জন্য লজ্জার। আচ্ছা, ধরে নিলাম 30 লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কারা করেছে? পাকিস্তান করেছে, আর দেশে দোষরা করেছে। তাতে নিয়ে আমাদের, এটা নিয়ে আমাদের এত অ্যালার্জি কেন? এই বিতর্কটা তুলতে হবে কেন? আমি তো এই 30 লাখ মানুষের কথা বলছি না যে বিএনপি করেছে,
আমি তো বলছি না যে সিপিবি করেছে, অমক করেছে, আওয়ামী লীগ করেছে, আরে পাকিস্তান করেছে। এতদিন যা প্রতিষ্ঠিত সত্য হয়ে আসছে, হতে পারে 25 লাখ, হতে পারে 20 লাখ, হতে পারে 15 লাখ, হতে পারে আবার 35 লাখ, সেটা নিয়ে বিতর্ক কেন করতে হবে? এবং এখন তো ওপেন বলা হচ্ছে 7,000 মানুষ শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধ নাকি 7,000 মানুষ শহীদ হয়েছে। আরে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলা হয়। আপনি বুঝতে পারছেন কোথায় আছি আমরা? এসব ফাজলামো বন্ধ করেন এগুলা। 7,000 তো তালিকা আছে। এগুলো কথা বলার সুযোগ করে দিচ্ছেন, মানে আমিও তো আপনাদের ভাই, part, 7,000 আমরা তো তো তালিকা গণমাধ্যম আছে, কর্মী। তালিকা এগুলো আমরা 7,000 সুযোগ আছে। করে দিচ্ছি। ছি 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 ছি, 16 ডিসেম্বর কালো দিবস, কই তার তো প্রতিবাদ করছেন না কেউ। বিজয় দিবসকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, আটলান্টিকের ওপাশে বসে। লজ্জা নাই, ঘেন্না নাই, আমরা এগুলো প্রতিবাদ করছি না। আমরা শহীদের সংখ্যা নিয়ে মাতামাতি করছি। বাংলাদেশে অনেক ধরনের সমস্যা আছে, এইগুলো নিয়ে কি শুরু করেছেন আপনারা? কোথায় নিয়ে যাচ্ছেন জাতিকে? আজকে শহীদদের নিয়ে আপনারা বিতর্ক তুলছেন এবং এইগুলোকে বয়কট করে টেলিভিশন ডাকবেন না প্লিজ। আমি তো বললাম যে আমিও গণমাধ্যম করবি, এই দায় আমার কাঁধে বার্তায়, কিন্তু অহেতুক তর্ক করার জন্য, টিআরপি বাড়ানোর জন্য এগুলো, এইসব ফালতু লোকদেরকে ডাকবেন না যারা এগুলো ছড়াচ্ছে। যেহেতু আনন্দবাজার একটা প্রভাবশালী পত্রিকা, নিঃসন্দেহে আনন্দবাজার প্রভাবশালী পত্রিকা, তা আনন্দবাজার যে নিউজগুলো দেয় তার নিশ্চয়ই কোনো সত্যতা থাকতে পারে। সেটি 70% হোক, 80%, 100%, আমি তার সঙ্গে একমত। যেহেতু আনন্দবাজার তারেক রহমান সম্পর্কে এই মন্তব্যটা করেছে বা নিউজটা করেছে যে ভারতের সাথে একটা সমঝোতা হয়েছে বা তারেক রহমান ভারতের নতুন বন্ধু ইত্যাদিতে, আমরা এক্সাক্ট জানি না, ডেফিনেট করে জানি না যে আসলে কি হয়েছে বা আসলে আদৌ কিছু হয়েছে কিনা। হতে পারে অস্বাভাবিক কিছু নয়। তিনি যদি এটি বিশ্বাস করেন তাহলে তাকে বিশ্বাস করতে হবে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে অবস্থান করছে। সেটি নিয়ে কোনো কথা বলেছেন মারুফ সাহেবরা? যদি পরেশ বড়ুয়ারা বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকে আবারও, এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এইখান থেকে ছড়িয়ে থাকে নতুন করে, তাহলে নিশ্চয় ভারতও বসে থাকবে না। তাহলে সেই ঝুঁকি কেন আমরা নিব? তার বিরুদ্ধে কেন কথা বলছে না? আনন্দবাজার তো বলছে যে জামায়াতের নেতা গুলাম আজম, সাবেক নেতা গুলাম আজম, তার ছেলে আব্দুল্লাহ আল আমান আজমি সাহেব, তিনি আইএসআই এর সঙ্গে গোপন অপতৎপরতার মাধ্যমে ভারতে অ্যাটাক করার জন্য এখানে জঙ্গি তৎপরতা চালাচ্ছেন। এই কথাগুলো কেন উল্লেখ করছেন না? শুধু তারেক রহমান সম্পর্কে আনন্দবাজার যে রিপোর্ট প্রকাশ করলো সেটি নিয়ে তিনি বলছেন যে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, যে ভারতের তাবেদারি বা ভারতের পরামর্শ বা ভারতের অনুগত হয়ে থাকতে হবে। আমরা কোনোটাই চাই না। আমি আবারও বলি, না পাকিস্তানের ইন্ধন, পাকিস্তানের উস্কানি, না ভারতের আধিপত্যবাদ। দেখুন, আমি বারবার বলি, এখন তো এগুলো কথা বললে, এসব কথা বললে তো দোষর মোষর বানায় দেয়, হত্যার হুমকি দেওয়া হয়, মবের হুমকি দেওয়া হয়। আমরা যখন 2024-এ কিংবা 2014-তে বলেছি ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, বিএনপিকে নিয়ে করতে হবে, জামাত বা আরও যেসব দল আছে তাদেরকে নিয়ে করতে হবে, তখন আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, শুনেও নাই আপনাদের কথা। আপনাদের কথা শুনেও তো নাই। না না, শুনে তো, বরঞ্চ বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের পেশাগত জীবনে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে আমাদেরকে, অনেক ধরনের। যেমন এই সরকারের আমলে আবার সত্য কথা বলতে গিয়ে আমাকে কারাগারে যেতে হলো, যেমন সত্য কথা বলতে গিয়ে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে কারাগারে যেতে হলো, যেমন সত্য কথা বলতে গিয়ে নাজনীন মুন্নি গ্লোবাল টেলিভিশনের, আমার ভালো করেছেন এই কথাটা বলে, আমার প্রশ্নটা করে দেখুন, নাজনীন মুন্নিকে গ্লোবাল টেলিভিশনের সে হেড অব নিউজ, তিনি আওয়ামী লীগের দোসর এই ট্যাগ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা গিয়ে গত 21 তারিখে থ্রেট করে আসছে, তাকে অপসারণ না করলে ডেইলি স্টার, প্রথম আলোর মতন জ্বালিয়ে দেওয়া হবে। মানে 21 জানাল, আপনিও তো এই টেলিভিশনে একটা দায়িত্বশীল পদে আছেন। হ্যাঁ, অনেকগুলো কাজ আপনাকে একসাথে করতে হচ্ছে। আপনার একটা আইডিওলজি থাকতেই পারে, আপনার কথাবার্তাতেও, আমার কথাবার্তাতেও হয়তো খানিকটা প্রকাশ পেতে পারে, কিন্তু আপনার মতের সাথে আমার মত না মিললে আপনাকে মেরে ফেলা হবে, মবের হুমকি দেওয়া হবে, আপনার চাকরি খেয়ে ফেলবো, আপনার চাকরি না গেলে এই চ্যানেল এস জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। এটা কোন মানে অসভ্যতার যুগে আছি আমরা? ডক্টর ইউনূস কথা যে বললেন যে আমরা সভ্যতার যুগে প্রবেশ করেছি, ঐতিহাসিক নির্বাচনে, কিসের ইতিহাস নির্মাণ করছেন তিনি? এবং আমাদেরকে এই ধারাবাহিকতায় আজকে নাজনীন মুন্নি, কালকে আমি, পরশু আপনি, এর মধ্যে যেতে হচ্ছে, তাই না? আমলেও তো একই কাণ্ড ঘটে বেশি না, বেশি এই আমল হচ্ছে। আওয়ামী লীগ আমলের সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে, অবশ্যই শিকার। আমার নিজেকে কেসাও দিতে হয়েছে 10টা বছর।
বিভিন্ন জায়গায় আমি কাজ করতে যাই, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই চাপ, অমুক জায়গা চাপ, তমুক জায়গার চাপ, নিজে রিজাইন করে চলে আসি। আচ্ছা, এই সরকার আমলে জেলে যেতে হলো, তাই না? আওয়ামী লীগের সময় তো মব ছিল না। মব ছিল, হয়তো চাকরি নিয়ে টানাটানি হতো, বা একটা ফোনে এই অমুককে যদি যেন ইয়ে হলো। কিন্তু আওয়ামী লীগের সময় কিন্তু আমরা জামাতপন্থী যেসব সাংবাদিক, বিএনপি পন্থী যেসব সাংবাদিক, তাদের সাথে একসাথে কাজ করেছি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কেউ কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু ওই যে আপনি জামাত করেন, আপনাকে বাদ দিতে হবে, আমরা উঠে পড়ে লেগেছি, তা কিন্তু নয়। এখন সেটি হচ্ছে, দখল হয়ে যাচ্ছে স্টেশনগুলো। যাও, এখন যেটা বলছিলাম টু দ্য পয়েন্টে যদি আসি, নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া, আচ্ছা, সেটি হচ্ছে, এখনো বলবো আওয়ামী লীগ যেটি করেছিল একতরফা নির্বাচন, আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে বাদ দেয়নি, মার প্যাচে আটকে দিয়েছিল, বিএনপি যায়নি। 2018-তে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, বাট সেখানে আবার মেকানিজম করে ভোট কারচুপি করে, দিনে ভোট রাতে করে 5টা আসন দিয়েছিল মাত্র, হ্যাঁ, ঐক্য জোটকে। এখনো তো তাই ঘটছে, তার চেয়ে বেশি ঘটছে। তখন তো বিএনপি নিষিদ্ধ হয়নি, বিএনপিকে আসতে মানা করেনি, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। একতরফা নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ জামাতপন্থী যেসব দল তাদের সমন্বয়ে নির্বাচন হচ্ছে। আর আগে কি হয়েছে, 18 বাদে 14 এবং 24-এ আওয়ামী লীগ এবং আওয়ামীপন্থী যেসব দল তাদের নিয়ে নির্বাচন হয়েছে। পার্থক্যটা কি? পার্থক্য আছে, ওই যে বললাম নিষিদ্ধ করা হয়নি, জোর করে আসতে মানা করেনি, এখন জোর করে আসতে বাধা দেওয়া হচ্ছে এবং নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক কার্যক্রম। সো এর মধ্যে দিয়ে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না। আরে ভাই, বারবার তো বলি, আওয়ামী লীগ যারা দোষী, দুর্নীতিবাজ, হত্যাকারী, খুনি, গুমবাজ, তাদের বিচার হোক না ভাই, সমস্যা কি? কিন্তু আওয়ামী লীগের এই যে প্রায় 3-4 কোটি ভোটার, আপনি কি করবেন? এখন তো সেই ভোট নিয়ে আবার কামড়াকামড়ি শুরু হয়েছে বিএনপি আর জামাতের মধ্যে। সবার টার্গেট ওই আওয়ামী লীগের ভোটারদের দিকে। এত সহজ আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়ে দেবে তাদেরকে? এটা হয় না। বিএনপি যদি এই অবস্থা থাকতো, বিএনপি ভোটাররা ভোট দিত আওয়ামী লীগকে? হয়েছে, 2018 দিয়েছে, হয়নি তো। 2024, 2014-তে দিয়েছে, দেয়নি তো। তো এবারও এত মনে করলে হবে? সংগঠিত সহজ ভোটার করলে তো হবে? আমরা দেখেছি অনেক কম পার্সেন্ট পরবর্তীতে বাড়ানো হয়েছে বিকেলের হ্যাঁ, সময়। নির্বাচন বাদ দিয়ে বাকি দুটোতে ইতিবাচক প্রভাব ফেলবে। এটা আমি মোটামুটি স্পষ্ট যে দেশের রাজনীতি এবং তার যে দল বিএনপি, সেটাতে ইতিবাচক প্রভাব তো অবশ্যই ফেলবে। দেখুন, তারেক রহমানের ফেরা নিয়ে তো এর মধ্যে অনেক কিছু হয়েছে, নানান ধরনের কথাবার্তা, নানান ধরনের গুজব। তারেক রহমান নিজেই যেখানে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছে, আপনি যেটা বলছিলেন যে তার ফেরাটা শুধুমাত্র তার ইচ্ছার উপর নির্ভর করে না, এর সাথে আরও অনেক কিছু জড়িত রয়েছে। এমনটাই অনিশ্চয়তার মধ্যে ছিল তারেক রহমানের ফেরাটা যে আর কয়েক ঘন্টার মধ্যে তারেক রহমানের রওনা দেওয়ার কথা ব্রিটিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। জি, তো এখনো কিন্তু মানুষের মধ্যে সেই অনিশ্চয়তা কাজ করছে যে এতদিন ধরে যেই নানান ধরনের গুজব, নানান ধরনের বিতর্ক, তারপরেও আমরা নিশ্চিত যে তিনি আসছেন, মোটামুটি নিশ্চিত। মানুষের মধ্যে এখন তো আরো নিশ্চয়তা আছে মনে হয়। অনিশ্চয়তা বোধহয়, আমি বোধহয় শব্দটা ইউজ করছি, মানে বিষয়গুলো এত বেশি বিতর্কিত হয়েছে যে কেউ কেউ এখনো মনে করছেন যে আসলে কি আসছেন। যেমন আমি আপনার স্টুডিওতে ঢোকার আগে আমার কাছে ফোন আসছে একাধিক জি, যে ভাই তারেক রহমান কি আসছেন সত্যি সত্যি। তার মানে মানুষের মধ্যে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। আমরা আশা করছি তিনি আসবেন। যেমন আমিও গত কয়েকদিন আগে বলেছিলাম একটা টক শোতে যে হয়তো তিনি আসছেন না। দেখুন, বিষয়গুলো ভেতরে যে বিষয়গুলো, সেগুলো অনেক জটিল ছিল, অনেক জটিল ছিল। তার নিরাপত্তার বিষয় শুধু নয়, এর সঙ্গে তৃতীয় আরো কয়েকটা রাষ্ট্র জড়িত তার একটা জীবনে। প্রশ্ন করি জি, সাথে, হ্যাঁ, নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন, হ্যাঁ, হ্যাঁ। এখন কি সেই নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা তো নেই? দেখুন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি জানেন। সেখানে বা বিভিন্ন টক শোতে আমি যে কথাগুলো বলছি সেটা হচ্ছে যে নিরাপত্তার শঙ্কা আছে বলে আমি এই মুহূর্তে মনে করছি না। আবার একেবারে উড়িয়েও দেওয়া যায় না। আবারও বলি, তিনি নিজে বলেছেন এবং যেখানে তার মমতাময়ী মা একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখনও সেই মুহূর্তে তিনি আসতে পারছিলেন না। তার মানে অবশ্যই নিরাপত্তার শঙ্কা ছিল, ঝুঁকি রয়েছে এবং এখনো পর্যন্ত ঝুঁকি থাকতে পারে, বলা যায় না, অস্বাভাবিক কিছু না। আপনি কি মনে করেছেন যে কদিন আগে যে শরীফ ওসমান বিন হাদি যে গুলিবিদ্ধ হলেন, পরবর্তী তাকে নির্মম ভাগ্য বরণ করতে হলো,
তার মতো কাউকে, মানে আমরা তো হাদিকে নিয়ে কখনো কল্পনাও করিনি, করেছি আমরা? হ্যাঁ, ধরে নিয়েছি এনসিপির সামনের সারির যারা আছে দুই একজন, তাদের জীবন ঝুঁকির মধ্যে থাকতে পারে, কিন্তু আপনি কি ভেবেছেন যে হাদি এভাবে গুলিবিদ্ধ হতে পারেন? অতএব কে কখন কিভাবে কার দ্বারা আক্রান্ত হয় এটা কেউ বলতে পারে না। ইভেন যেই প্রধান নির্বাচন কমিশনার গত পরশু দিনে বলেছেন, অথবা হাদির মৃত্যুর পর বলেছেন ৩-৪ দিন আগে, যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ২-৪ জন আম আ নিহত হতেই পারেন বা সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হতেই পারেন। যদি তার এই বক্তব্যকে আমরা সমর্থন করি না। কিন্তু দুদিন পরে এসে আবার সেই সিইসি বলছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আর তারেক রহমানের বিষয়টা তো অন্য জায়গায়। দেখুন, আমি খোলাসা করতে চাই না। সাংবাদিক হলেও সব জায়গায় সব কথা বলা যায় না। তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি অবশ্যই ইউরোপিয়ান একটি রাষ্ট্রের মধ্য থেকে বা পক্ষ থেকে এটি তারেক রহমান সম্ভবত নিজেই ফিল করেন, সেই জায়গা থেকে বলেছেন। এবং উইকিলিক্সে যে তথ্য আপনার মনে আছে, যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অনেক ধরনের এমবার্গো দিয়ে রেখেছিল। আমি ২০০৭-৮ এর কথা বলছি। উইকিলিক্স ফাঁস করেছিল বাংলাদেশে মার্কিন দূতাবাস কয়েকটি টেলিগ্রাম পাঠিয়েছিল, তার বার্তা পাঠিয়েছিল ওয়াশিংটনে। তো সেগুলো আ ফাঁস হয়েছিল। আবার কেউ ধারণা করেছিল যে ভারত তার জীবনের নিরাপত্তার জন্য হুমকি, বা ভারতের গোয়েন্দা সংস্থা র। আমি বরাবরই আ এটি বিএনপির কোনো সিনিয়র নেতা আমার সঙ্গে শেয়ার করেছেন। আমি অপোজ করেছি যে এই মুহূর্তে ভারত তারেক রহমানের জন্য ঝুঁকি নয়। আনন্দবাজার পত্রিকার একটা রিপোর্ট আপনার চোখে পড়েছে কিনা? কোনটা বলুন তো? আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছেন যে তারেক ভারতের রহমান। সাথে জি, সমঝোতা। জি। আমিও শুনেছি আনন্দবাজার রিপোর্ট করার আগে আমিও আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে শুনেছি যে কোনো একটা সমঝোতা হয়েছে। আমি জীবনের ঝুঁকির কথা বলছি। হুম, হুম। আমি ওই বিষয়ে আসছি আপনি যেটা মিন করছেন। তো জীবনের ঝুঁকিতে, জীবনের হুমকিতে ভারত নয়। ভারতের এই মুহূর্তে প্রয়োজন তারেক রহমানকে বরং বাঁচিয়ে রাখা। তার কারণ বাংলাদেশে যে উগ্রবাদী গোষ্ঠীর উত্থানের চেষ্টা হচ্ছে বা খানিকটা হয়েছে, সেটিতে ভারত সাপোর্ট করবে না। যেহেতু আওয়ামী লীগ নেই, তাহলে বিকল্প কি? তারেক রহমান বা বিএনপি, তাকেই তো বেছে নিতে হবে। সো ভারত এই মুহূর্তে কোনো অবস্থাতেই চাইবে না যে তারেক রহমানের কিছু হোক, এবং তার নিরাপত্তার বিষয়টি আমি যতদূর জানি ভারত এনশিওর করেছে। তারেক রহমান সেটিই চাচ্ছিলেন, ভারত এবং আমেরিকা যেন তার নিরাপত্তার বিষয়টি এনশিওর করে। তার কারণ তিনি ডক্টর ইউনূসের উপরে ভরসা করতে পারছিলেন না। বাই দ্য বাই শুনলাম যে ভারতের জায়গা থেকে এনশিওর হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেই সমঝোতার কথা বলছেন, আনন্দবাজার দাবি করেছে, আবারও বিভিন্ন কর্নার থেকে শুনছি। জানি না এগুলো সত্য মিথ্যা মিথ্যা কতখানি। তবে কিছু একটা তো হচ্ছেই। জি, স্বাভাবিক।